পার্কে বসে আছি আমি। যখনই মন খারাপ হয় তখনই ছুটে এখানে চলে আসি আমি। এখানে আসলেই সব মন খারাপগুলো অদ্ভুতভাবে হারিয়ে যায়। মনে অজানা এক প্রশান্তি পাই আমি। আমার মন খারাপের পর এখানে আসি, এটা আদনান ভালোভাবেই জানতো। যখনই ওর সাথে ঝগড়া হতো তখনই এখানে এসে বসে থাকতাম। আর আদনান কত শত উপায়ে রাগ ভাঙাতো আমার। আর আজ মাত্র একটা অজুহাত দেখিয়ে আমার থেকে 1000 মাইল দূরে চলে গেছে আদনান। যতই ভুলে যেতে চাই না কেন, পারছি না। কোথাও না কোথাও ওর জন্য মন খারাপ থেকে যাচ্ছে আমার। হয়তো এভাবেই সারা জীবন ওকে মাথায় নিয়েই বেঁচে থাকতে হবে আমায়। কথাগুলো ভাবতেই চোখ দুটো অশ্রুতে ভরে গেল। টুপটাপ পড়তে লাগলো ঝর্ণাধারা। চোখ বন্ধ করে নিজেকে সামলানোর চেষ্টায় আছি। তখনই কারো কথা কানে এলো আমার। কথাগুলো শুনে চোখ খুলে সামনে তাকালাম আমি। চোখ খুলে হতভম্ব হয়ে আছি আমি, মুগ্ধ। এই যে মুগ্ধতা, এখানে বসে কাঁদছো কেন? নিশ্চয়ই বয়ফ্রেন্ড আসবে বলে আসেনি, আর সেই দুঃখে মুক্তদানাগুলো ঝরাচ্ছ, তাই না? আচমকা ওনার গলা পেয়ে চমকে উঠলাম আমি। লোকটা যেন পিছুই ছাড়ছে না আমার। কই, আগে তো কখনো দেখিনি। তাহলে আজ এতবার ওনার সাথে দেখা হচ্ছে কেন আমার? ওনার কথার পিঠে কোনো কথা না বলে বসে আছি আমি। আমাকে চুপ থাকতে দেখে বললেন উনি, কী দিন কাল এলো মাইরি। মেয়েরা কলেজ ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, আবার বয়ফ্রেন্ড না আসলে বাচ্চাদের মতো কাঁদতেও থাকে। আশ্চর্য। লোকটার কথায় চরম বিরক্ত আমি। বুঝতে পারছি আমাকে নিয়ে মজা করছেন উনি, কিন্তু এরকম মজাই নেই আমি। আমার অবস্থা যদি জানতে পারতেন তাহলে কেঁপে উঠতেন উনি। বাবা গো বাবা, বয়ফ্রেন্ড আসেনি বলে এত রাগ যে আমার কথার উত্তরই দিচ্ছে না। দেখেছো, চেনা মানুষ কত সহজে না চেনার ভান ধরে আছে। মুগ্ধ। এ লোকটা একটা বিরক্তিকর হবে, এটা কখনো ভাবতেও পারেনি। কর্কশ কণ্ঠে বললাম, আপনি এখানে কেন? আমি যেখানেই যাই সেখানেই আপনাকে কেন যেতে হয় বলেন তো আমায়? এখানে আমি প্রেম করি আর যাই করি তাতে আপনার কি? নাথিং। তুমি প্রেম করে দেবদাস, থুকু, দেবদাসী হলেও আমার কিচ্ছু আসে যায় না। তাহলে আমার পিছু এখানে এসেছেন কেন? আমাকে পাহারা দিতে? মুগ্ধতার কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম আমি। মেয়েটা বলে কি আমি ওকে পাহারা দিতে এখানে আসছি? আজও তোমার মাথায় খুব বড় রকমের সমস্যা আছে, তাই না মুগ্ধতা? ওনার কথায় রাগে শরীর রিরি করছে আমার। কি মনে করেন নিজেকে উনি? তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে, এই পর্যন্ত বেশ কয়েকবার আমাকে পাগল বলে ফেলেছেন আপনি। পাগল আমি নই, পাগল আপনি, তাই আজে বাজে বকছেন। স্টপ। নিজে পাগল হয়েও স্বীকার করবে না। তোমার আচার আচরণই প্রমাণ করে তুমি পাগল। নইলে কেউ রাস্তায় এভাবে কাউকে আঘাত করে? মা গো মা, এখনও ব্যথা করছে। লোকটার কথায় বেশ লজ্জা পেলাম। আমি সত্যি এই কাজটা করা উচিত হয়নি আমার। মুখ কাচুমুচু করে বললাম, দেখুন, এই একটা কাজের জন্য বারবার আমাকে পাগল বলতে পারেন না আপনি। তখন পরিস্থিতি অন্যরকম ছিল, তাই এটা করতে বাধ্য হয়েছিলাম আমি। আমাকে পরিস্থিতি দেখাতে এসো না, আধ পাগল মেয়ে একটা। কিচ্ছু জানো না, আর নাই জানো পাগলামিটা খুব ভালোই জানো দেখছি। মুগ্ধর সাথে বর্তমান কোনো কথা বলতে ইচ্ছা করছে না আমার। মাথা ফেটে যাচ্ছে। তার উপর ওনার ফালতু বকর সব মিলিয়ে অতিষ্ঠ আমি। এখানে থাকলে ওনার সাথে ঝগড়াই করতে হবে আমায়। তাই কথা না বাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়ালাম আমি। কাঁধে ব্যাগ নিয়ে সামনে এগোতে লাগলাম। পেছনে মুগ্ধ আমাকে ডেকে 1000টা কথা বলছে, তার কিছুই যেন শুনতে পাচ্ছি না আমি, কারণ কথাগুলো শোনার ইচ্ছে নেই আমার। মুগ্ধতা শোনো, চলে যাচ্ছ কেন? তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে না? যা বাবা, চলে গেল। মেয়েটা কেমন আজব প্রকৃতির, হঠাৎ হঠাৎ চুপ করে যায় আর এমন কাণ্ড করে যেন অবুঝ বাচ্চা। ঘাড়ে হাত বুলিয়ে, বাবা দজ্জাল মেয়ে, কি মারটাই না মেরেছে। উফ, কিন্তু মেয়েটা হঠাৎ করে চলে গেল কেন? ধুর, কিছুই বুঝলাম না আমি। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে টুকটাক কিছু কাজ করে নিলাম আমি। দুপুরে হালকা কিছু খাবার খেয়ে নিজের রুমে চলে এলাম।
রুমে এসে বসতেই শুরু হলো অনন্যা আপুর ডাক। তার ডাক কানে আসতেই দৌড়ে তার রুমে চলে গেলাম, কারণ 1 মিনিট লেট হলে 35-45টা কথা শুনতে হবে আমায়। রুমে যেতে এক গাধা কাপড় হাতে ধরিয়ে দিল আমায়। সেগুলো এখন ধুয়ে দিতে হবে, এগুলো নতুন নয়। আপুর যাবতীয় কাজ একমাত্র আমাকেই করতে হয়। যদি কাজ না থাকে তাহলে ভালো জামা কাপড়গুলোকেও আমাকে দিয়েই ধোয়াবে। কেন আমাকে এতটা অপছন্দ করে জানি না আমি। কোনো কথা না বলে কাপড়গুলো ধুতে চলে গেলাম আমি। কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়ে নিচে যেতেই আন্টি বলল, মুগ্ধতা, আমার কোমরে খুব ব্যথা করছে, একটু ম্যাসাজ করে দে তো। আন্টির কথায় না করতে পারলাম না আমি। আন্টির সাথে চুপচাপ তার রুমে চলে গেলাম। কোমর হাত পা টিপে আন্টিকে ঘুম পাড়িয়ে রুমে ফিরে এলাম আমি। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। মাথা ব্যথা এখনও কমেনি, তবে আগের থেকে বেটার লাগছে এখন। বাসায় এসেই ল্যাপটপ নিয়ে বসে আছে আফিফ। মুগ্ধতাকে বলে এসেছে কফি দেওয়ার জন্য। মুগ্ধতা ছাড়া কারোর হাতের কফি ভালো লাগে না আফিফের। বিয়ের জন্য আজ 3 দিন মুগ্ধতার হাতের কফি খায়নি আফিফ। তাই আজ বাধ্য হয়ে অনেকটা স্বার্থপরের মতোই ওকে কাজটা করতে বলে এসেছে। ল্যাপটপে অফিসের কিছু কাজ করতে ব্যস্ত সে। হঠাৎ মনে পড়ল সেই মায়াবিনীর কথা। চোখে ভেসে উঠল সেই মুখের প্রতিচ্ছবি, যাকে আজ সারা দিনে প্রায় 200 বার মনে পড়েছে তার। যতই মনে না করার চেষ্টা করে ততই আরও বেশি মনে পড়ে তার। এই বিষয়টা নিয়ে খুবই চিন্তায় পড়ে গেছে আফিফ। এই পর্যন্ত কত মেয়ের সাথে ওঠা বসা হয়েছে, কিন্তু কখনো এইভাবে মনে জেগে বসতে পারেনি কেউ। আর আজ কিনা কয়েক ঘন্টার পরিচয়ে একটা মেয়েকে এতবার মনে পড়েছে। স্ট্রেঞ্জ। সোশ্যাল সাইডের কথা মনে পড়তেই মিতুল লিখে সার্চ দিল, কিন্তু অনেক খুঁজেও কোথাও সেই কাঙ্ক্ষিত মিতুলকে খুঁজে পেল না। হতাশ হয়ে মুখ কালো করে বিছানায় বসে রইল আফিফ। মুগ্ধতা আফিফের কফি নিয়ে রুমে এসে মুখ ভার দেখে বলল, ভাইয়া কি হয়েছে, তোমার মন খারাপ কেন? মুগ্ধতার গলা পেয়ে চমকে উঠল আফিফ, মুখে হাসির রেখা টেনে। তেমন কিছু না, আমি তোর মন ভালো নেই, তবুও তোকে বললাম কাজটা ঠিক হয়নি আমার। তোকে কষ্ট দিলাম তাই না রে? আসলে তুই তো জানিস তোর হাতের কফি ছাড়া কারোর হাতের কফি ভালো লাগে না, তাই বাধ্য হয়ে বললাম। কিছু মনে করিস না প্লিজ। ভাইয়া এমন একটা মানুষ যে কখনো কাউকে কষ্ট দিতে চায় না। অধরা অনন্যা আপুকে যতটা ভালোবাসে আমাকেও ঠিক ততটাই ভালোবাসে। কখনো বুঝতে দেয় না আমি তার বোন নই। এরকম একজন মানুষ পা সত্যিই ভাগ্যের ব্যাপার। ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, এভাবে কেন বলছো ভাইয়া? 1 কাপ কফিই তো চেয়েছো তুমি, আর তো কিছু নয়। এসব কথা বললে কিন্তু গাল ফুলিয়ে বসে থাকবো আমি। আমার কথায় হাসলো ভাইয়া। কফির কাপে চুমুক দিতে দিতে বলল, যা হয়েছে সব ভুলে যা মুগ্ধতা। এরকম লো মেন্টালিটির মানুষের জন্য কখনো কষ্ট পাস না তুই। প্লিজ জীবনটাকে নতুন করে সাজা। কোনো সেলফিশের স্মৃতি আঁকড়ে বাঁচার চেষ্টা করিস না, নিজেকে শক্ত কর। ভাইয়ার কথাগুলো মন দিয়ে শুনলাম, কিছু না বলে রুম থেকে চলে আসলাম। ভাইয়ার কথাগুলো ঠিকই, যথাসম্ভব মেনে চলার চেষ্টা করব আমি, কিন্তু চাইলেই কি সব হয়? মনের উপর কি জোর চলে? পরের দিন সকালে ঘুম থেকে উঠে কার্যক্রম করে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম আমি। আজ কোনো ঝামেলা ছাড়াই কলেজে ঢুকে গেছি। মুগ্ধ নামের লোকটাকে কোথাও দেখিনি। সারাটা দিন ভালোই কেটেছে আমার। যাক, এবার শান্তি। আর কখনো যেন লোকটার সামনে না পড়ি আমি। কথাটা বলেই সামনে পা বাড়াতেই অবাক হলাম আমি। মুখে বাঁকা হাসি নিয়ে লোকটা সামনেই দাঁড়িয়ে আছে আমার। মুগ্ধকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে যাচ্ছি। এমন সময় তিথিকে বলে উঠল মুগ্ধ, তিথি তো শাকচুন্নি বান্ধবীকে বলে দে, আমাদের কলেজের নিউ টিচার আদিবা ম্যাম ওকে ডেকে পাঠিয়েছেন। 10 মিনিটে যেন ওনার সাথে দেখা করে। লোকটার কথায় চরম অবাক হলাম আমি। আদিবা ম্যাম পরশু জয়েন করেছেন সেটা শুনেছি, যদি এখনও তাকে দেখিনি আমি, কিন্তু উনি হঠাৎ আমায় কেন ডাকবেন? তিথির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি আমি। তিথি বলল, আদিবা ম্যাম মুগ্ধতাকে ডাকছেন কেন ভাইয়া? আর তাছাড়া সেটা ওকে না বলে তোমাকে বললেন কেন? সেটা তোকে জানতে হবে না, সিম্পল একটা বিষয়। আমি ওদিকে আসছিলাম তাই আমাকে বলেছে যদি চিনে থাকি তাহলে যেন বলে।
তাই বললাম, আর কিছু নয়। শুনেছি আদিবা ম্যাম খুব রাগী, খিটখিটে মেজাজের একজন মানুষ। উনি কলেজে ঢুকতে না ঢুকতে আমায় ডাকলেন। কেন কিছুতেই মাথায় ঢুকছে না আমার। আমি আর তিথি ছিম মেরে আছি, দুজনেই বুঝতে পারছি না কেন আমাকে ডাকলেন উনি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও বললেন উনি, ম্যাম সময় সম্পর্কে খুব সচেতন, যদি 10 মিনিট পরে যাও তাহলে খবর আছে তোমার, তাই এক্সট্রা শাস্তি পাওয়ার আগে তাড়াতাড়ি যাও, হারিয়ে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি আমি। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ম্যামের রুমের উদ্দেশ্যে রওনা হলাম আমি। আদিবা ম্যামের সামনে মুখ কাচুমচু করে দাঁড়িয়ে আছে মুগ্ধতা। গম্ভীর মুখ নিয়ে চেয়ারে বসে কিছু একটা লেখালেখিতে ব্যস্ত আছেন ম্যাম। গায়ের রং শ্যামলা, রোগা পাতলা টাইপের। দেখলে ম্যাম বলে মনেই হয় না, একদম অল্প বয়সী, যেন অনার্স বা মাস্টার্সের স্টুডেন্ট। চোখে হাই পাওয়ারের বড় বড় ফ্রেমের চশমা। মুগ্ধতাকে দাঁড় করিয়ে কাজ করে চলেছেন তিনি। অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও মুখে কোনো কথা নেই ওনার। মুগ্ধতাকে ডাকার কারণ জানার জন্য অধীর আগ্রহে বসে আছে। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর চশমার ফাঁকে চোখ বের করে গম্ভীরভাবে মুগ্ধতাকে উদ্দেশ্য করে বললেন, তুমি ফার্স্ট ইয়ারের মুগ্ধতা? হঠাৎ ম্যামের কথা শুনে হকচকিয়ে উঠল মুগ্ধতা। মাথা নাড়িয়ে সম্মতিসূচক মনোভাব পোষণ করল। ভ্রুজোড়া উঁচু করে ম্যাম বললেন, তুমি নাকি মাস্টার্সের স্টুডেন্টকে অকারণে অপমান প্লাস মারধর করেছ। ম্যামের কথায় চমকে উঠল মুগ্ধতা। মাস্টার্সের স্টুডেন্টকে মারধর? এত বড় মিথ্যা অপবাদ! চোখ বড় বড় করে বললাম, নো ম্যাম, আমি কাউকে অপমান করিনি, আর মাস্টার্সের কাউকে আমি চিনি না পর্যন্ত। তাহলে অপমান প্লাস মারধর করব কিভাবে? আমার কথায় সন্দেহ প্রকাশ করলেন ম্যাম। সন্দিহান চোখে তাকিয়ে বললেন, সত্যি তুমি মাস্টার্সের কাউকে চিনোই না? সাথে সাথে বললাম আমি, নো ম্যাম। আমার কথা শুনে চিৎকার দিয়ে বললেন উনি, সিনিয়রদের অসম্মান করে আমার সামনে অস্বীকার করছো? তুমি মুগ্ধকে অপমান করনি? তোমাকে বাঁচাতে গিয়েছিল, তখন ওকে মারোনি? ওরা তোমার নামে কমপ্লেন করেছে। ম্যামের চিৎকার শুনে আতকে উঠল মুগ্ধতা। তার মানে ম্যাম মুগ্ধর কথা বলেছে? কতবার বললাম মুগ্ধকে যা হয়েছে ভুলবশত হয়েছে, তাও আমার নামে কমপ্লেন করলো। ছি! আসলে ম্যাম, মুগ্ধ ওনার সাথে আমার ঝামেলা হয়েছে ঠিকই, কিন্তু উনি কোন ক্লাসে পড়েন সেটা জানতাম না আমি। আর ম্যাম, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছে করে করিনি। মুহূর্তেই রেগে গেলেন ম্যাম। মুগ্ধতার কথা শুনে নিজের রাগটাকে কিছুটা সামলে নিলেন উনি। তারপর বলেন, যা হওয়ার হয়ে গেছে, এখন মুগ্ধর কাছে ক্ষমা চেয়ে নাও তুমি, নইলে সিনিয়রদের সাথে মিসবিহেভ করার জন্য কলেজ কর্তৃপক্ষ অনেক বড় শাস্তি দেবে তোমায়। এমনও হতে পারে যে কলেজ থেকে বের করে দিল। ম্যামের সাথে তর্ক করার সাহস নেই মুগ্ধতার, তাছাড়া কিছুই শুনতে চান না উনি। ওনার এক কথা, মুগ্ধর কাছে ক্ষমা যেন চেয়ে নেয়। না চাইতেও লোকটার কাছে ক্ষমা চাইতে হবে মুগ্ধতাকে, কারণ নইলে এই কলেজ থাকতে পারবে না। নিজের পায়ে দাঁড়াতে হলে যে করেই হোক এই কলেজে থাকতে হবে মুগ্ধতাকে, কারণ এখান থেকে বের করে দিলে আন্টি কোথাও আর পড়তে দেবেন না ওকে। তাই যে করেই হোক ব্যাপারটা মিটিয়ে ফেলতে হয়। মুখ কালো করে ম্যামের রুম থেকে বের হলো মুগ্ধতা। মুগ্ধতাকে গোমরা মুখে দেখে এগিয়ে এলো তিথি। তোর চোখ মুখ এখন শুকনো দেখাচ্ছে কেন? ম্যাম কি বললেন? তিথিকে সব কিছু খুলে বলল মুগ্ধতা। মুগ্ধতার কাছ থেকে সব কিছু শুনে বিস্মিত তিথি। মুগ্ধ ভাইয়া এরকম কিছু করতে পারে ভেবেই অবাক হচ্ছে তিথি। মুগ্ধকে এতটা খারাপ বিহেভ কারো সাথে করতে দেখেনি, এবারই প্রথম মুগ্ধতার সাথে দেখেছে, যা অবাক করছে তিথিকে। আধ ঘন্টা ধরে কাঠফাটা রোদের মধ্যে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে আফিফ। সেদিন এখানেই নামিয়ে দিয়ে গিয়েছিল মিতুলকে। এই কড়া রোদ উপেক্ষা করেও অপেক্ষার প্রহর গুনতে ব্যস্ত আফিফ। যদি তার বাসা চিনত তাহলে তাকে এক নজর দেখার জন্য টুপ করে ঢুকে পড়তো বাসার ভিতর। এতে যে যাই বলুক তবুও দেখতে পেত তার সেই প্রিয়সীর মুখ। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও তার দেখা পেল না আফিফ। মন খারাপ করে শরীরের ঘাম মুছে গাড়িতে উঠে বসল। সেদিন মেয়েটাকে দেখার পর থেকে একটা রাতও শান্তিতে ঘুমাতে পারেনি। শুধু তার মুখচ্ছবি প্রতিফলিত হয়েছে নয়ন পানে। আহা, কি মায়াবী সেই মুখখানি। আফিফ গাড়িতে বসে ভাবছে, কেন করছে এমন পাগলামি? একটা মেয়ের জন্য এতটা টান তৈরি হলো কেন? কেন তাকে ঘিরে এত বিরহ?
কেন তাকে দেখার এত আকুলতা? জানে না, কিচ্ছু জানে না আফিফ। শুধু জানে মেয়েটাকে সে দেখতে চায়, একটা নজর নিজ চোখে দেখে চক্ষু শীতল করতে চায়। টাইটা টেনে একটু ঢিলা করে ঢক ঢক করে হাফ বোতল পানি শেষ করে গাড়ির স্টার্ট দিল আফিফ। কিছু দূর যেতেই চোখ আটকে গেল, ঠোঁটের কোণে অজান্তে হাসি ফুটে উঠল। এতক্ষণে যেন দেহে প্রাণ ফিরে এলো। তাড়াতাড়ি গাড়ি থামালো আফিফ, চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিল, শার্টের টাইটা সুন্দর করে পরে নিল, মুখে এক চিলতে হাসি নিয়ে তার সামনে দাঁড়ালো আফিফ। মুগ্ধর সামনে কান ধরে দাঁড়িয়ে আছে মুগ্ধতা, মুগ্ধতার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে তিথি। মুখে তার চরম অস্বস্তি, রাগের দুঃখে মুগ্ধকে কিছু বলেনি তিথি। মুখ ভার করে বন্ধুর পাশে দাঁড়িয়ে আছে। এখন মুগ্ধ একা নয়, সাথে আছে ওর সকল বন্ধু বান্ধব, হৃদয়, রাতুল, রিফাত, নেহা। মুগ্ধর বেস্ট ফ্রেন্ড রাতুল। মুগ্ধ তাকে কান ধরতে দেখে সবাই মুখ চেপে হাসছে, কিন্তু রাতুল এটা কিছুতেই মানতে পারছে না। এভাবে একটা মেয়েকে অপমান করার কোনো মানেই হয় না। মুগ্ধ একটু বেশিই করছে, যার জন্য পরে পস্তাতে হবে ওকে। কিছুক্ষণ আগে মুগ্ধতা পুরো কলেজ তন্ন করে খুঁজে বার করে মুগ্ধকে বার করার একটাই উদ্দেশ্য, তার কাছে ক্ষমা চাওয়া। আদিবা ম্যামের ভাষ্য মতে মুগ্ধ যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে কোনো স্টেপ নেওয়া হবে না মুগ্ধ তার এগেনস্টে। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়ে মুগ্ধর কাছে ক্ষমা চাইতে রাজি হয়, যদিও তিথি এই ব্যাপারটার বিপক্ষে। মুগ্ধকে বের করে মুগ্ধর উদ্দেশ্যে বলল মুগ্ধতা, দেখুন মুগ্ধ ভাইয়া, সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে অ্যাক্সিডেন্টলি আপনাকে আমি আঘাত করেছিলাম, কিন্তু তার জন্য আপনি আমার নামে কমপ্লেন করবেন কখনো ভাবিনি আমি। সে যাই হোক, আচ্ছা আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি, সরি, আমাকে ক্ষমা করে দিন। মুগ্ধতার কথা শুনে চমকে উঠল মুগ্ধ। সে কখনো তার কাছে মুগ্ধতার নামে কমপ্লেন করলো? মুগ্ধ কিছু বলে ওঠার আগেই স্নেহা বলল, এভাবে ক্ষমা চাইলে মুগ্ধ জীবনেও তোমাকে ক্ষমা করবে না মুগ্ধতা। যদি কলেজে টিকতে চাও তাহলে কান ধরে ক্ষমা চাও। স্নেহার কথায় চরম বিস্মিত মুগ্ধ। স্নেহার দিকে চোখ বড় বড় করে তাকাতেই ফিস ফিস করে বলে উঠল স্নেহা, দোস্ত, রিফাত আমাকে সবটা বলেছে, এই সবটা আমিই সাজিয়েছি ওকে টাইট দেওয়ার জন্য, প্লিজ তুই ব্যাঘরা দিস না। মুগ্ধ কিছু বলতে যাবে, তার আগে হৃদয় বলল, প্লিজ দোস্ত, অনেক দিন পর একটু মজা করার স্কোপ পেয়েছি, আল্লাহর দোহাই লাগে তুই সেটা নষ্ট করে দিস না। এতগুলো বন্ধুর কথা ফেলতে পারছে না মুগ্ধ। অন্যদিকে মুগ্ধ তাকে এভাবে দেখতেও পারবে না, কিন্তু আজ নিরুপায় মুগ্ধ। এর আগেও এভাবে অনেককে বোকা বানিয়েছে ওরা, আর আজ ওদের শিকার মুগ্ধতা। বন্ধুদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে মুগ্ধ। স্নেহার কথায় মাথা তুলে তাকালো মুগ্ধতা। সবার সামনে কান ধরতে হবে, তাও একটা তুচ্ছ বিষয় নিয়ে ভেবেই চোখের কোণে পানি চলে আসলো। সেই পানিগুলো চোখ এড়ালো না মুগ্ধর। মুগ্ধতার চোখে পানি দেখে ভেতরে অজানা এক ঝড় বয়ে গেল মুগ্ধর, কিন্তু নিরুপায় মুগ্ধকে চুপ থাকতে দেখে তিথি বলল, ভাইয়া মানছি মুগ্ধতা ভুল করেছে, কিন্তু তাই বলে এত বড় শাস্তি মানতে পারছি না। তিথিকে এক ধমক দিয়ে থামিয়ে দিল স্নেহা। তিথিও চুপসে গেল। এরপর মুগ্ধতাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, এভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? যা করার তাড়াতাড়ি করো, আমাদের ক্লাস আছে। আর কোনো উপায় না দেখে কান ধরতে বাধ্য হলো মুগ্ধতা। কলেজে থাকতে হলে কান তাকে ধরতেই হবে, যেভাবেই হোক মুগ্ধর কাছ থেকে ক্ষমা তাকে পেতেই হবে। আই এম সরি মুগ্ধ ভাইয়া, সত্যি আমি খুব দুঃখিত। কান ধরে মাথা নিচু করে অশ্রু বিসর্জন দিচ্ছে মুগ্ধতা, যা কিছুতেই ভালো লাগছে না মুগ্ধর। কেন জানি মেয়েটার নীরবতা সহ্য হচ্ছে না ওর। মুগ্ধতা মানেই কথার ফুলঝুরি। এভাবে মাথা নিচু করে চুপচাপ কান্নাকাটিতে মানায় না ওকে। বড্ড মায়া হচ্ছে ওর জন্য। মুহূর্তে স্নেহার উপর রেগে গেল, কিন্তু সেটা মুগ্ধতার সামনে প্রকাশ করতে অনিচ্ছুক মুগ্ধ। তাই নিজের রাগটাকে দমিয়ে কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর মুগ্ধ বলল, মুগ্ধতা, তুমি যেতে পারো, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। মুগ্ধর গলা পেয়ে চোখ ছোট ছোট করে তাকালো মুগ্ধতা। চোখের পানি মুছে এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে তিথিকে নিয়ে প্রস্থান করল। মুগ্ধতার যাওয়ার পানে তাকিয়ে আছে মুগ্ধ। হয়তো মেয়েটার সাথে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। স্নেহাকে উদ্দেশ্য করে বলল, তুই কার পারমিশন নিয়ে এত বড় একটা কাজ করেছিস?
আমি তোকে বলেছি মুগ্ধতা আমার সাথে মিসবিহেভ করেছে। এখন যদি মুগ্ধতাকে সবটা বলে দিতাম তাহলে তোর মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াতো বুঝতে পারছিস? আমতা আমতা করে বলল স্নেহা। এতটা রাগ করছিস কেন? এরকম তো আমরা আরও কতজনকে মুরগি বানিয়েছি। আমি ভেবেছিলাম তুই খুশি হবি, কিন্তু এখন দেখছি হ্যাঁ, আজ পর্যন্ত অনেককেই মুরগি বানিয়েছিস, কিন্তু কখনো কি এগুলোর পক্ষে ছিলাম আমি? ছিলাম না তো তাহলে। আচ্ছা রিদি কোথায়? পাশ থেকে হৃদয় বলে উঠল। রিদি তো আদিবা ম্যাম সেজে ওই ভাঙা দুতলার রুমে বসে আছে। বলেই হেসে উঠল সবাই। এবার মুগ্ধ বুঝতে পারলো তাকে দিয়ে আদিবা ম্যামের খবর পাঠানোটা ছিল ভুয়া। সব কটাকে এখন আস্ত চিবিয়ে খেতে ইচ্ছে করছে মুগ্ধর। মেয়েটাকে বোকাশোকা পেয়ে যা তা করলো, কিন্তু ওই মেয়েটার জন্য মুগ্ধর এতটা খারাপ লাগছে কেন? কেন এতটা ভাবছে ওর কথা? কই আগে তো কারোর জন্য এতটা খারাপ লাগেনি। তাহলে মেয়েটার জন্য কেন এতটা ব্যথিত হচ্ছে মুগ্ধ? তার কারণটা নিজেরই অজানা। মিতুলের সামনে একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে আফিফ। এই রাস্তায় হঠাৎ আফিফকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল মিতুল। বিস্ময় প্রকাশ করে বলল, আরে আপনি? মিতুলের কথা হেসে উঠল আফিফ। হাসির রেখা ভ্রুযুগল উঁচু করে বলল, কেন, কি ভেবেছিলে আর কোনোদিন দেখা হবে না? আফিফের কথায় চোখ ছোট ছোট করে তাকালো মিতুল। মুখে হাসি ফুটিয়ে বলল, আরে না, আসলে আপনার সাথে এভাবে এখানে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হবে ভাবতে পারেনি। তার মানে আমার কথা ভাবতে তুমি? আফিফের কথায় বিস্মিত মিতুল। মিতুল কিছু বলতে যাবে, তার আগে বলে উঠল আফিফ, যাকগে সেসব কথা। এখন বলো তুমি কেমন আছো? ব্যান্ডেজ কবে খুলেছ? এখন পুরোপুরি সুস্থ নাকি প্রবলেম আছে? আফিফের কথায় হাসলো মেয়েটি। কপালে পড়ে থাকা চুলগুলো ঠিক করতে করতে বলল, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ব্যান্ডেজ 2 দিন পরে খুলে ফেলেছি। এখন পুরোপুরি সুস্থ আমি। মিতুলের সুস্থতায় কথা শুনে খুশিতে মনটা ভরে গেল আফিফের। যাক, এখন তার প্রেয়সী সুস্থ। যাক, তুমি এখন সুস্থ। আমার জন্য কষ্ট করতে হলো, সরি। আফিফের কথায় খিলখিল করে হেসে উঠল মিতুল। আফিফ মুগ্ধ হয়ে চেয়ে রয়েছে মিতুলের দিকে। উফ, কি মনোমুগ্ধকর সেই হাসি! ইচ্ছে করে এই মুখের দিকে তাকিয়ে কাটিয়ে দেই শত সহস্র বছর। আফিফের স্থির চাহনি অস্বস্তিতে ফেলে দিয়েছে মিতুলকে। মিতুলের অস্বস্তি বুঝতে পেরে চোখ সরিয়ে নিল আফিফ। ওড়নার কোনা আঙুলে পেঁচিয়ে বলল, মিতুল, আচ্ছা আমি আসছি, ভালো থাকবেন। মিতুলের কথায় মুহূর্তে মন খারাপ হয়ে গেল আফিফের। মেয়েটাকে এত তাড়াতাড়ি বিদায় জানাতে নারাজ সে। যদিও মন চায় কখনো চোখের সামনে থেকে না যায়, কিন্তু সেটা হওয়ার নয়। এই মুখের দিকে তাকিয়ে পার করতে চায় 1000 বছর, কিন্তু বিদায় দিতে হবে। মিতুলের সাথে আরেকটু সময় কাটানো যদি জন্য ফোন দিয়ে আটল আফিফ। অনুরোধের সুরে বলল, কিছু মনে না করলে আমি তোমাকে বাসা অবধি ড্রপ করে দিই। আফিফের কথায় কিছুটা বিস্মিত হলো মিতুল। এটুকু রাস্তা ড্রপ করে দেওয়ার কি আছে, সে নিজেই যেতে পারবে। তাই বলল, না লাগবে না, আমি যেতে পারবো। মিতুল নিজের অজান্তেই মন ভেঙে দিল আফিফের। বাসায় ড্রপ করে দেওয়া এটা একটা বাহানা মাত্র। আফিফ চায় তার বাসাটা চিনে রাখতে, ভবিষ্যতে তাকে খুঁজতে প্রবলেম না হয় যেন। তাই বিনয়ের স্বরে বলল, প্লিজ না করো না। তাছাড়া আঙ্কেল আন্টির সাথেও দেখা করতে চাই আমি। সেদিনের জন্য ওনাদের কাছে ক্ষমা চাইতে হবে আমায়। তাকে কোনোভাবে পিছানো যাবে না, তাই বাধ্য হয়ে সাথে নিয়ে গেল মিতুল। বাড়ির গেটের কাছে যেতেই বলল মিতুল, এটাই আমাদের বাসা, চলুন ভেতরে যাওয়া যাক। বাসাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল। মুচকি হেসে বলল, আজ একটা কাজ আছে, অন্য একদিন যাব। বলে মিতুলের কাছ থেকে বিদায় নিল আফিফ। হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে মিতুল। একটু আগে বলল সবার সাথে দেখা করবে, এখন আবার না বলে চলে গেল। কি হলো ব্যাপারটা মাথায় ঢুকছে না মিতুলের। পুরো ভার্সিটি খুঁজেও মুগ্ধতাকে খুঁজে পেল না মুগ্ধ। বুঝতে বাকি নেই হয়তো বাসায় চলে গেছে। এভাবে অপমানিত হওয়ার পর কেই বা থাকতে চাইবে? কেউ চাইবে না। মুগ্ধ তাকে না পেয়ে মনটা খারাপ হয়ে গেল মুগ্ধর। ওর ফ্রেন্ড সার্কেল মেয়েটাকে এভাবে অপদস্থ করলো, ভাবলেই মাথায় রক্ত উঠে যাচ্ছে। সব কটাকে কড়া 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 কথা শোনাতে ইচ্ছে করছে তার। হঠাৎ মনে পড়ল তিথির কথা। সাথে সাথে ডায়াল করলো তার নাম্বারে। প্রথমবার রিং হয়ে কেটে গেল, আবার ট্রাই করলো। এবার ও পাশ থেকে বলল, তিথি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
মুগ্ধতা কোথায় রে? মুখে মুগ্ধতার নাম শুনে চমকে উঠল তিথি। সচরাচর তিথিকে কল করে না মুগ্ধ। হঠাৎ তাকে কল করার কারণ তাহলে মুগ্ধতা। অভিমানে সুরে বলল তিথি, ওর খবর দিয়ে তুমি কি করবে ভাইয়া? সবার সামনে অপমান করে স্বাদ মেটেনি, এখন আবার অপমান করবে বুঝি? যেখানে ইচ্ছে থাকুক, তাতে তোমার কি? তিথির চ্যাটাং চ্যাটাং কথায় চরম বিরক্ত মুগ্ধ। ধমকে সুরে বলল, এত কথা না বলে যা জিজ্ঞেস করেছি ঠিকঠাক উত্তর দে। ধমক শুনে ভয় চুপসে গেল আর বলল, তোমাদের কাছ থেকে আসার পর অনেক কাজ ছিল, তাই আমি ওকে নিয়ে বাসায় চলে এসেছি। ও এখন ওর বাসায় আছে। মেয়েটার জীবনে দুঃখের শেষ নেই। এখন ভার্সিটিতেও শান্তি নেই বলে কল কেটে দিল তিথি। পুরো দিন অস্বস্তিতে কাটল মুগ্ধর। দিন পেরিয়ে রাত নামলো, কিন্তু বুকের ভেতরের কষ্টটা কমলো না। শুধু বারবার ভেসে উঠছে ছলছল এই মুগ্ধতার মুখখানি। কতটা কষ্ট বুকে চেপে কান ধরেছিল সেটা যেন অনুভব করতে পারছে মুগ্ধ। কিছুতেই ভুলতে পারছে না। বুকের ভেতরে চিন ব্যথা অনুভব করছে। রাত কেটে ভোর হতে চলল, ঘুম নেই মুগ্ধর চোখে। এই প্রথম কোনো মেয়ের কথা ভেবে নির্ঘুম রাত কাটালো। ভোরের দিকে চোখ লাগায় সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেল। অন্যদিকে মুগ্ধতা নিজের কপালকেই দোষারোপ করে চলেছে। জগতের যত সমস্যা সব যেন ওর জন্যই তোলা থাকে। মুগ্ধ ছেলেটাকে একটু অন্যরকম মনে করেছিল মুগ্ধতা, কিন্তু না, সব ছেলেরাই এক, কেউ কারোর থেকে ব্যতিক্রম নয়। নইলে এমন একটা কাজ মুগ্ধ কখনো করতে পারতো না। চোখ থেকে টুপটাপ পানি পড়ছে মুগ্ধতার। জীবনে কোথাও একটু শান্তি নেই। যখন একটু সুখের দেখা পাবে তখন একটা ঝড় এসে তছনছ করে দেয় সব কিছু। লণ্ডভণ্ড হয়ে যায় সব। একটা দীর্ঘশ্বাস ফেলে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মুগ্ধতা। ক্যান্টিনে বসে আছে মুগ্ধতা আর তিথি। 4টা ক্লাস করে হাঁপিয়ে গেছে তিথি। তার খুব খিদে পেয়েছে, তাই মুগ্ধতাকে নিয়ে ক্যান্টিনে বসে আছে। তিথি এই নিয়ে কয়েকবার মুগ্ধর কথা তুলতে গিয়েও মুগ্ধতার চোখ রাঙানো দেখে তুলতে পারেনি। হঠাৎ সেখানে উপস্থিত হলো মুগ্ধ আর রাতুল। মুগ্ধকে দেখেও না দেখার ভান ধরে বসে আছে মুগ্ধতা। মুগ্ধ এসে তিথির পাশের চেয়ার টেনে বসলো। পাশের চেয়ারে রাতুলকেও বসতে বলল। এটা দেখে একটু নড়ে চড়ে বসলো মুগ্ধতা। মুগ্ধ আর রাতুলকে এভাবে বসতে দেখে চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে তাকালো তিথি। তিথিকে এভাবে তাকাতে দেখে বলল, মুগ্ধ, কিরে ডাইনি, এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে আছিস কেন? মুগ্ধর কথায় মুচকি হাসলো রাতুল। এই মেয়েটা একদম পাগলি টাইপ। রাতুলের মনের কথাটা আজও বুঝল না। ইশারা ইঙ্গিতে অনেকবার বুঝিয়েছে ওর জন্য একটা সফট কর্নার আছে, কিন্তু সেটা বুঝতে নারাজ তিথি। তাই এখন বোঝানো ছেড়ে নিজের ভালোবাসা নিজের মধ্যেই রেখে দিয়েছে। যদি কখনো নিজ থেকে বুঝতে পারে ওকে কেউ ভালোবাসে, তাহলে তখন না হয় দেখা যাবে। মুগ্ধর কথায় গাল ফুলালো তিথি। লোক সমাজে এভাবে ডাইনি বলে অপমান মানতে পারছে না সে। গাল ফুলিয়ে বলল, আমি ডাইনি না। মুগ্ধতার দিকে তাকিয়ে আছে মুগ্ধতা নিচের দিকে তাকিয়ে আছে। এখানে আসার একমাত্র কারণ মুগ্ধতা। কালকের ঘটনার জন্য সরি বলতে চায় মুগ্ধ। সব কিছু খুলে বলে মিটমাট করতে চায় মুগ্ধতার সাথে, কিন্তু মুগ্ধতা মুগ্ধর দিকে একটিবারও তাকাচ্ছে না। তিথিকে কথাগুলো বলার কারণ যদি তবুও কথা বলে, কিন্তু না, চুপ হয়ে আছে। মুগ্ধতার দিকে তাকিয়ে থেকে মুগ্ধ বলল, তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? যেন এই দিনের বেলায় ভূত দেখছিস? মুগ্ধর কথার সাথে সম্মতি জানালো তিথি। হ্যাঁ, সে ভূতই দেখেছে। মুগ্ধ তার কাজিন হলেও আজ পর্যন্ত এইভাবে পাশাপাশি কখনো বসেনি। ইভেন ভার্সিটিতে দেখলেও দুজনে কথা বলতো না, আর সেই মুগ্ধ আজ ওর পাশে বসে আছে। সেটা দেখে অবাক তিথি। মুগ্ধ আর তিথির কথার মধ্যেই উঠে দাঁড়ালো মুগ্ধতা। এখানে বসে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই তার। মুগ্ধ এই ছেলেটাকে টলারেট করতে পারছে না, তাই এখান থেকে কেটে পড়াই উত্তম। মুগ্ধতা উঠে দাঁড়াতে তিথি কিছু বলতে যাবে, তার আগে মুগ্ধ বলল, মুগ্ধতা কোথায় যাচ্ছ? বলতে বলতে মুগ্ধতার সামনে দাঁড়ালো। একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। মুগ্ধর কথা শুনে থমকে দাঁড়ালো মুগ্ধতা। সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে সহ্য করতে পারছে না। তিথি আর রাতুলের দিকে দেখলো দুজনে।
চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মুখে কঠিন ভাব ফুটিয়ে বলল, কিন্তু আপনার সাথে তো আমার কোনো কথা নেই। জানেন, আমি খুবই অসভ্য একটা মেয়ে, যদিও তার প্রমাণ ইতিমধ্যে পেয়ে গেছেন আপনি। তবুও আবার বললাম, আমি সিনিয়রদের অসম্মান ছাড়া সম্মান দিতে শিখেনি। তাই আমার মতো মেয়ের থেকে দূরেই থাকা উত্তম। মুগ্ধতার কথাগুলো তীরের মতো বুকে বিঁধল মুগ্ধর। মুগ্ধ জানে এগুলোর একটাও তার মনের কথা নয়। মুগ্ধর উপর অভিমান হয়েছে, তাই এসব বলছে। মুগ্ধ বলল, আমি বুঝতে পারছি মুগ্ধতা, তুমি কেন এসব বলছো। দেখো, তুমি কেমন সেটা আমি জানি। কালকের ঘটনার জন্য তুমি হয়তো আমাকে দোষারোপ করছো, কিন্তু মুগ্ধকে আর কিছু বলতে না দিয়ে মুগ্ধতা বলল, দোষারোপ করতে যাব কেন? আমি দোষ করেছি, তাই আপনি কমপ্লেন করেছেন। আমি দোষ না করতাম, তাহলে আপনি কমপ্লেনও করতেন না। এখন আমার একটা অনুরোধ আপনার কাছে, আশা করি রাখবেন। বলো, আমি রাখার চেষ্টা করব। আর কখনো আমার সামনে আসবেন না আপনি। কখন আপনাকে কি বলে ফেলি কে জানে। নিজের সম্মান নিজেই রাখতে হয়। আপনি আপনার সম্মান রাখেন। খারাপকে যখন কিছু করা সম্ভব হয় না, তখন খারাপের নাগালের বাইরে যেতে হয়, যাতে তার নাগাল না পায়। কথাগুলো বলেই বড় বড় পা ফেলে চলে গেল মুগ্ধতা। ওর যাওয়ার পানে তাকিয়ে আছে তিথি, রাতুল, মুগ্ধ। মেয়েটা কতটা অভিমানী সেটা আজ বুঝতে পারল মুগ্ধ। যেভাবেই হোক, মুগ্ধ মেয়েটার অভিমান ভাঙাবে।